ওকে, আসসালামু আলাইকুম। আজকে ক্লাস শুরু করছি। তো আজকে ক্লাস হচ্ছে বিজ্ঞান ক্লাস। ওটা স্যার কালকে বাংলা সেকেন্ড পরীক্ষা না, এটা আজকে একটা কথা হবে এখন, এটা বলবো আমি। কারণ এটা হচ্ছে তোমাদের তো বলে দেওয়া হয়েছে আজকে সকালে যে আজকের পরীক্ষাটা কালকে হবে, কারণ তোমরা মেনটেন করতে পারছো না, কারণ শনিবার দিন একটা হয়েছে উল্টা গেছিলো। তো এই সপ্তাহে আবার শনিবার দিন হবে, কিন্তু পরের সপ্তাহে সেটা শুক্রবার দিন অনুষ্ঠিত হবে, এটা নিশ্চিত। কিন্তু এই সপ্তাহে বাংলা সেকেন্ড বোধহয় সায়েন্স আনা হয়েছে, কারণটা এখন বলবো। তো এখন থেকে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ, একটু স্ট্যান্ড কিনেছি, স্ট্যান্ড দিয়ে দেখা যাচ্ছে। সো স্ট্যান্ডে একটু দেখা একদম স্পষ্ট যাচ্ছে। তো দেখো এখানে নোটিশে লেখা আছে, দুর্ভাগ্যবশত মডেল টেস্ট 3 বাংলা দ্বিতীয় পত্রের বদলে মডেল টেস্ট 3 বিজ্ঞান অনুষ্ঠিত, মানে এইটা পাল্টে গেছে। এই 3 যেটা ছিল সেটা এখন 4 হয়ে গেছে, আর মডেল টেস্ট 4 যেটা ছিল সেটা 3 হয়ে গেছে। এই মডেল টেস্ট 3 বিজ্ঞান মডেল টেস্ট অনুষ্ঠিত হবে কালকে অথবা 8 তারিখ, এবং মডেল টেস্ট 4 বাংলা দ্বিতীয় পত্র হবে 15 তারিখ। দুঃখিত, তাই 8-11 অর্থাৎ কাল বিজ্ঞান মডেল টেস্ট অনুষ্ঠিত হবে, কালকে নিশ্চিত। কাণ্ড বলি, আমাদের বাংলা সেকেন্ড প্রশ্নটা হচ্ছে কি, প্রশ্ন বানানো হয়নি, ভুলে গেছিলাম। আমার পড়া চাপ বৃত্তির চাপের জন্য আমি পাইনি, সরি। কিন্তু তোমাদের খাতা কেটে ফেলেছি আমি। ম্যাথ তো সমস্যা নিয়েছে, ম্যাথে হাইস্ট নাম্বার দিয়ে দিবা, আমি দিয়ে নাম্বার না হাইস্ট। তোমরা আমি হাইস্ট নাম্বার বলি তোমরা বুঝে দিবে ভাই। আচ্ছা, হাইস্ট নাম্বারটা বলে দিই, অর্থাৎ তুমি বুঝে দিবা, কিন্তু দিবা না, এটা আমি বলি। আচ্ছা, হাইস্ট হচ্ছে তোমার 80। এটা কোনো নাম্বার ভাই? এটা তো কোনো নাম্বার না ভাই, এটা তো নাম্বার পেতে হবে। আচ্ছা, আমি আরো ভালো ম্যাথগুলো বুঝাবো, সমস্যা। আর ইংলিশ সেকেন্ডে মোটামুটি আসছে, মিনিমাম 45 না কতগুলো আসছে। তোমাদের এই সার্টিফিকেট পাঠাতে, সার্টিফিকেট তৈরি হয়ে গেছে 3 জন মানুষ, 3 জন। আমরা আজকে 3 জন মানুষ, কারণ আমাদের 15 জনের এফোর্টটা নেওয়া হচ্ছে না, কারণ সবাই পেলে সবাই তো এটা ডিসকাস করবে। সেও বলতে ভালো পড়ে কোনো। এখনও তোমাদের হাতে 2টা মডেল টেস্ট, অর্থাৎ 150 নাম্বারের চান্স আছে। এই 150 নাম্বার আগে হতে পারলে তোমরা থেকে সার্টিফিকেট পেয়ে যাবে। তো আজকে তোমাদের সবাই আজকে সার্টিফিকেটের কথা হয়েছিল, এখন ফটোকপি করতে পারছি কয়েকটা জিনিস। তোমাদের সবাই সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, আমি পাচ্ছি না। প্রথম পুরস্কার তো বলেছি কি হবে, দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার বলেছি। 15 জন 3 জনই পাবে, ঠিক আছে। তোমরা অধিকাংশ মানুষ দিবা পেয়ে যাবে। ওকে, দিবা হলে দিবা, এরপর আমি জানি না কি। ওকে, আসে আসে পড়া। তো সার্টিফিকেট 3 মেম্বার্স ফর ইউএস একাডেমি, মানে 3 জন মেম্বারই পাবে। তো আজকে তাহলে আমাদের ক্লাস কি, কালকে তোমাদের বিজ্ঞান মডেল টেস্ট, তো আজকে ক্লাস হলো আমাদের সায়েন্স মডেল টেস্ট। সায়েন্স মডেল টেস্টের পড়া, সায়েন্স মডেল টেস্ট আমাদের বাকি রয়েছে কি, চ্যাপ্টার 11 শেষ, চ্যাপ্টার 10 শেষ, চ্যাপ্টার, আচ্ছা সায়েন্স মডেল টেস্টে আমি কোন থেকে আনসার কোশ্চেন করছি আমি বলে দিই। সায়েন্স মডেল টেস্টে সেমিনার প্রস্তুত, আমি চাইলে আজকে দিতে পারতাম, কিন্তু আজকে দিব না, কালকে বিকালের দিকে দিব। তোমরা কালকে পরশু দিনের বিকালের মধ্যে দিতে পারলে, একদিনের মধ্যে দিলাম, তোমাদের নিতে পারবো, আমি নিব না। ওকে, অতঃপর নেবো না। সবাই আমাদের যেমন আমাদের স্কুল শুরু পরীক্ষা 16 তারিখ, অধিকাংশ স্কুল শুরু 12 তারিখ। তো স্যার কী করবো, তো তোমাদের র্যাঙ্কিং লিস্টটা প্রকাশ হয়ে যাবে, তাই এখন সমস্যা হয়ে গেছে এগুলো। এখন এই সামনে নির্বাচন, এগুলো যে আগায় ফেলেছে, এগুলো কিছু বলার নেই। তো আজকে ক্লাসগুলো নিয়ে শুরু, তোমরা ভালোভাবে করতে পারবে। তো আসি ফার্স্টে আসি। তো আসি বাংলা সেকেন্ডের জন্য আমার সর্বোচ্চ 30 মিনিটের ক্লাস নিতে হবে। সায়েন্সের জন্য এখন 1 ঘন্টা ক্লাস নেবে একটা। এই 1 ঘন্টা ক্লাস আমি, আচ্ছা আসে কোন কোন অধ্যায় থেকে আমি কোশ্চেন করেছি। আমি কোশ্চেন করেছি চতুর্থ অধ্যায় বায়োলজি, পঞ্চম অধ্যায় থেকে কোশ্চেন করেছি। তারপর এর থেকে কেমিস্ট্রি বলতে গেলে তোমার 10ম অধ্যায়, তারপর না সরি, ষষ্ঠ অধ্যায় করেছি, অষ্টম অধ্যায় করেছি, নবম অধ্যায় করেছি, 10ম অধ্যায় করেছি, 11 অধ্যায় করেছি। অনেকগুলো অধ্যায় করেছি মনে হয়, জানি ভুলে গেছি। ষষ্ঠ অধ্যায় করিনি মনে হয় সামথিং, 10ম অধ্যায় করেছি, 11 করেছি, আর 9 মনে করেছি, মনে করছে 9 করে করেছি। তো আমার কোশ্চেন, হাতে কোশ্চেন তো বুঝবো আমি। তো তারপর হচ্ছে তোমার কি হয়েছে, হ্যাঁ, তারপর এদিকে আছে 13-12 অধ্যায়তে করেছি, মহাকাশ উপগ্রহতে করেছি। তারপর 13 অধ্যায় খাদ্য পুষ্টি থেকে আমি অধিকাংশ করবো, কিন্তু কোশ্চেন করে ফেলেছি। এটা কোনো সমস্যা নেই, সেটা পারলে করো, না পারলে না করো, আর অধিকাংশ ওইটা বাঁচতে পারবে, কারণ ওটা প্রচুর একটা ভারী চ্যাপ্টার। ওখানে আমি কিছু ভুলে যাবো, সবগুলো মুখস্থ। আর কত ক্যালোরি ও কত ক্যালোরি সব কিছু মুখস্থ। তো আসি 14 নম্বর অধ্যায়। 14 মধ্যে আজকে আমি বুঝি ভালোভাবে 14 অধ্যায়টা বোঝার জিনিস আছে, সেই জিনিসটা আমি বুঝি। তো আসি এইসব কোশ্চেন থেকে এমসিকিউ 30টা করেছি, তারপর 20টা এমসিকিউ, তারপর 20 নম্বর সংক্ষিপ্ত দিয়েছি 10টা। সবগুলো আনসার করবে, কারণ অতিরিক্ত আছে, অতিরিক্ততে আমরা চাই করবো। ওকে, শেষ। প্রশ্নের কথা বললাম, আমার দুদিন মাথা বলছে, প্রশ্নের কথা বললাম। তো আসি এবার পড়ালেখার মধ্যে ফিরে আসি। জাস্ট অংশে না, স্পষ্ট দেখা যাচ্ছে না, অনলাইন দেখতে হচ্ছে না। তো অনলাইন
তোমাদের একটু পরীক্ষাটা একটু ভালোভাবে দাও, কারণ বাইরে থেকে আমি নিব, সমস্যা নাই। আচ্ছা, এবার আসে একটা সাপোর্ট কোয়েশ্চেন আসছে স্যার, কোয়েশ্চেনটা আমি বলবো না। কোয়েশ্চেনটা হচ্ছে কি স্যার, আপনি তো স্যার একজন আমাকে পাঠাইছে হোয়াটসঅ্যাপে, স্যার আপনি বলেছেন স্যার যে আমরা 15 জন ওখানে আমার অনলাইন এন্ট্রি করেছে, তার নাম আমি জানি না, ভুলে গেছি, তার নাম সন্দেশ সাহেব মনে। সে বলেছে স্যার আপনি তো স্যার বলেছেন যে 15 জন, এই 13 না 14 15 জনের ওই টিমে যারা আছে তাদের জন্য হচ্ছে পুরস্কার। তো স্যার আপনি স্যার আবার ক্লাসে বলেছেন যে তাদের বাইরে কয়েকটা বলে তাদেরও পেতে পারে। তো এবার আসি সেটার ক্ষেত্রে কি হবে সেখানে, এবার একটা ডিসিশন আসো। উইকলি টেস্ট 1 to 10, যেটা কথা বলছি, উইকলি টেস্ট 1 to 10 এ 470 নাম্বার, লেকচার বুকে লেকচারে 10 নাম্বার, লেকচার বুক তুলে হয়েছে। তারপর হচ্ছে তোমার কনভারসেশনাল নাম্বার, তারপর এক্সাম রাইট টাইম, এক্সাম রাইট টাইম ইয়ার টিম, তা সেখানে নাম্বারগুলো শুধু ব্যবহার করা হবে যে কাদের জন্য, যারা আমার কোচিংয়ে পড়ে। এরপর যারা আসবে তাদের সাথে কম্পেয়ার হবে, তাদের এই আমার কোচিংয়ের মডেল টেস্ট 1 to 4 সালের নাম্বারটা, মনে করো বাংলা সেকেন্ড, ইংলিশ সেকেন্ড, তারপর ম্যাথ, এগুলোর সাথে ওদের কম্পেয়ার হবে, আর ওগুলোর সাথে কম্পেয়ার হবে না, ওগুলো আলাদা পুরস্কার। আমার কোচিংয়ে একটা আলাদা পুরস্কার, এই দুটো মিলে কম্পেয়ার করে একটা পুরস্কার। বুঝা গেছে? এটা আমার কোশ্চেন। আসি আসি আজকে পড়ালেখার মধ্যে, আজকে আমরা পড়বো কি সায়েন্স। আমার হাতের লেখা আজকে সুন্দর হতে পারে, কারণ আমি হাত লেখা প্র্যাকটিস করে এসেছি। সায়েন্স, আসি সায়েন্স পড়া, সায়েন্স পড়া গিয়ে আসো। এখন দেখো অধিকাংশ হচ্ছে 10 মিনিট স্কুল শিক্ষক থেকে ভালোভাবে ক্লাস করছো, হ্যাঁ করো, ওগুলো পাশাপাশি আমারটাও করো, নো টেনশন। আমাদের অনলাইনে অনেকে করে, সবাই বলে স্যার ভালো হবে কিনা, ভালো হবে, করো করো, আমিও নিজেও করি, আমি নিজেও শিক্ষক থেকে 10 মিনিট করি সায়েন্স পড়া। আচ্ছা সায়েন্সে আমি চ্যাপ্টার 4টা আজকে ভালো বুঝাবো, চ্যাপ্টার 5 আজকে আরো ভালো বুঝাবো, চ্যাপ্টার 6 বোঝানো হয়েছে, 9 8 বোঝানো হয়েছে, 9ও বোঝানো হয়েছে, 10ও বোঝানো হয়েছে, 11ও বোঝানো হয়েছে, 12 বোঝানো হয়েছে। চ্যাপ্টার 13টা ধরো গোসটা 14, তাহলে আজকে আমরা অধ্যায় কয়টা ক্লাস করবো? 3টা, এবং এমসিকিউ সিকিউ সবগুলো নিয়ে আমরা কথা বলবো। তো একটু ক্লাস একটু মনোযোগ দিতে পড়বে। আসুন আসি ক্লাস ফার্স্টে আমি চ্যাপ্টার 14 নিয়ে কাজ করব। চ্যাপ্টার 14টা একটু ইজি, তো ওটা নিয়ে কাজ করিস। চ্যাপ্টার 14, পরিবেশ ও বাস্তুতন্ত্র, অধ্যায়টার নাম পরিবেশ ও বাস্তুতন্ত্র। অধ্যায়টার এই অধ্যায়গুলো আমাকে আবার বৃত্তির জন্য পড়াতে হবে। বৃত্তির ক্লাসগুলো পর আমি ইউটিউবে ছাড়তে পারি না, ছাড়তে পারি শুধু ওই অনলাইন নিতে হবে। কিন্তু আমার এখান থেকে যে বলিস আমাকে, আমার এখানে 15 জন থেকে 7জনই বৃত্তি পাচ্ছে, আর 8জন ঝরে পড়ে যায় নাই। এখন দেখ আমি একটা কথা বলি, এটা আমি আগের ক্লাস বলেছি, যারা এখন বার্ষিক দিচ্ছ না, বার্ষিক দিচ্ছ, তারা হচ্ছে, তারা মন খারাপের কিছু নেই, তারা আরো খুশি, যে তারা খুশি হবে আরো। কারণ কি, যারা বৃত্তি দিচ্ছে ওদের চাপ বেশি পুরো বইয়ের উপর, আর তোমাদের হালকা চাপ, এই চাপ নিয়ে তোমরা আগে ওদের আগে যাও গা, বার্ষিক আর বৃত্তি তো একসাথে করিবে না, বুঝছো? এটা তোমার টেনশন লাগে না, অনলি তোমাদেরকে বলছি। চ্যাপ্টার 14, পরিবেশ বাস্তুতন্ত্র। পরিবেশের বাস্তুতন্ত্রে আমি বই ছাড়া নিচে থেকে কিছু লাইন বলি, তারপর বই নিয়ে কথা বলবো। আসি এখানে মেবি তোমার উপাদান নিয়ে কথা বলছে, বেশি উপাদান। এটা হচ্ছে পুরো পরিবেশ, কিন্তু পরিবেশ ও বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র কাকে বলে এখন লেগে বলবো। পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে, পরিবেশের উদ্ভিদ প্রাণীর মধ্যে, পারস্পরিক ক্রিয়ার মধ্যে, পারস্পরিক ক্রিয়া দেওয়া নেওয়া আদান প্রদানের মাধ্যমে যে ক্রিয়াটা গড়ে ওঠে তাকে, না যে তন্ত্রটা গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র। মানে কি দেখো, একটা এক্সাম্পল দিই সামনে, মনে করো দুইটা এক্সাম্পল দিও। মনে করো একটা, এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে সুন্দরবনের কথা বলি। সুন্দরবনে হচ্ছে কি, যখন হরিণের সংখ্যা বেড়ে যাবে, আচ্ছা আসি, হরিণের সংখ্যা বেড়ে যাবে, তখন বাঘের সংখ্যা বেড়ে যাবে। যখন বাঘের সংখ্যা বেড়ে যাবে তখন হরিণের সংখ্যা কমে যাবে না, কারণ বাঘ সকল খেতে থাকবে না, ওদেরকে হরিণগুলোকে, পাখি শিকারকে হরিণ। তো হরিণের সংখ্যা যখন কমে যাবে, মানে সীমিত হয়ে আসবে, তখন বাঘ না খাইতে পাই মরে যাবে না, তখন বাঘের সংখ্যা কি আসবে, কমে যাবে না। তো কমে যাবে না, একটু করে ওয়েট, আচ্ছা কমে যাবে না, একটু স্টপ করছি। আসি ক্লাসে,
ওকে আসি ক্লাসে, ওকে দেখা যাচ্ছে পরে লেখা আছে। যেটা বলছিলাম, বাঘে মানে কথা বলছিলাম আমার বাবা, আচ্ছা যখন বাঘের সংখ্যা বেড়ে যাবে তখন হরিণের সংখ্যা, সরি হরিণের সংখ্যা যখন বেড়ে যাবে তখন বাঘের সংখ্যা বেড়ে যাবে না? বাঘকে খাইতে থাকবে না, খাইতে খাইতে নিজের বংশবৃদ্ধি করবে না? এটা যখন আবার হরিণের সংখ্যা বেড়ে যাবে, বাঘের সংখ্যা, সরি হরিণ সংখ্যা যখন কমে যাবে, এই মুহূর্তে বেড়েছে, হরিণ সংখ্যা যখন কমে যাবে বাঘের সংখ্যা কমে যাবে না? রাইট না? আবার যখন হরিণ বাঘের সংখ্যা কমে আসবে, হরিণ আবার আপে চলে আসবে, আবার হরিণ যখন আপে আসবে বাঘ খাইতে খাইতে আবার আপে চলে আসবে। এইরকম একটা পারস্পরিক ক্রিয়া তৈরি হয়ে যায়। এটা বুঝে গেছে? এটা হচ্ছে পরিবেশের বাস্তবতা। এটা তোমাদের পার্টের লাস্টে তো বলেছে, সেটা নিয়ে কথা। এটা হচ্ছে মূল কথা না, মূল কথা চারটা বাস্তব পরিবেশ কি। আচ্ছা মনে করো এটাতে এখন যেটা বলছি সেটা খাদ্য শৃঙ্খল অধ্যয়ন নিয়ে বলছি, মানে খাদ্য শৃঙ্খলা চাপড়ার পার্ট নিয়ে বলছি। দেখো খাদ্য শৃঙ্খলা যেমন কি, দেখো কি কি প্রথম কি শুরু, ঘাস ঘাস ঘাস। দেখো প্রথমে সূর্য থেকে ঘাসটা কিনে শক্তি নেয়, লম্বা হয়। এখানে আগে তোমাদের আরেকটা কিন্তু বাস্তুতন্ত্র, তোমাদের ওখানে মনে নিয়ম দুইটা না বাস্তুতন্ত্র, একটা নদী বাস্তুতন্ত্র, একটা সমুদ্র বাস্তুতন্ত্রের কথা বলেছে। আমি নদীটা বলছি মেইন। আচ্ছা ওটা বলবো একটু পরে। আছে সূর্য থেকে বড় হয়ে, সূর্য থেকে তাপ নিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছগুলো বড় হয়। গাছগুলো যখন বড় হয়, গাছগুলো যখন বড় হয়, গাছগুলো যখন বড় হয় তখন তাদেরকে কারা খায়? ঘাস ফুঁড়িরা খায়। এই ঘাস ফুঁড়িরা খাওয়ার পর কি হয়? ঘাস ফুঁড়িকে খায় কে খায়? ব্যাঙরা খায়। ব্যাঙকে কে খায়? সাপ খায়। সাপ কে খায়? ঈগল খায়। আবার ঈগল মারা যাওয়ার পর আবার ঘাস বড় হবে, ঘাস বড় হওয়ার পর কে খাবে? ঘাস ফুঁড়ি, ঘাস ফুঁড়ি ব্যাঙ। এইভাবে চলতে থাকবে, একটা ক্রিয়া হয়ে যাবে। বুঝা গেছে? এগুলো হচ্ছে পারস্পরিক একটা ক্রিয়া চলে আসে। বুঝা গেছে? ওকে আসে এদের বেসিক হচ্ছে এগুলো। আচ্ছা আসি, আচ্ছা এখানে আমাদের লিখে ফেলি। এখানে মূল কথা, উপাদান কয়টা? জীব উপাদান, অজীব উপাদান। জীব উপাদান কারা? যারা বেঁচে আছে, মানুষ, ব্যাঙ, সাপ, এরা অজীব উপাদান। সূর্য, মাটি, বায়ু, না মাটি, সূর্য, তারপর কে? পানি, এরা অজীব উপাদান। ওকে আসি জীব উপাদান, অজীব উপাদান। উৎপাদক কারা? এবার আসি একটা বাস্তুতন্ত্রের মধ্যে। পুকুরে বাস্তুতন্ত্র হচ্ছে সবার মেইন, সেটা আমি দিতে পারি বেশি। শুনো পুকুরে বাস্তুতন্ত্র কি হয়েছে, মনে করো এটা হচ্ছে একটা পুকুর, 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 পুকুর। বুঝা গেছে? পুকুর, এগুলো কি? পুকুর, এগুলো কি? পুকুর, 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 পুকুর। এখন এই পুকুরের মধ্যে একটা কাহিনী হয়েছে। পুকুরের মধ্যে কাহিনীটা কি হয়েছে এবার একটু শুনো। কাহিনী একটু দেখে নি, ভুলে গেছি। আমার মনে আছে, আমি তো বলতে যাচ্ছি। তো এই কোন বইটাই শুনছে, একটু স্টপ রাখছি। আসি কই। আচ্ছা আসি পুকুরের বাস্তুতন্ত্রের কথা বলি। তাই না, পুকুরটা একটা পুকুর কথা বলো না, এই একটা কথা শিখতে হবে। আমি একটা কথা বলেছিলাম, সূর্য, এটা কি? সূর্য, 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 সূর্য থেকে তাপ সংশ্লেষণ প্রক্রিয়ায় কারণে ঘাসা নেই, এই ঘাসটা নিয়ে এরা কি হয়? বেড়ে ওঠে। তখন এরা বেড়ে ওঠে, এদিকে কারা খায়? ঘাস ফুঁড়ি কারা খায়? আচ্ছা না, ঘাস ফুঁড়ি কারা খায় একটু পরে আসি। এই যে এরা সূর্য থেকে নেয়, এদেরকে তাই বলা হয় কি? উৎপাদক। যদি বলে উৎপাদক কারা?
যারা সূর্য থেকে সরাসরি শারীরিক সংশ্লেষণ প্রক্রিয়া নিয়ে বড় হয়ে ওঠে তাদেরকে কি বলে? উৎপাদক বলে। বুঝে গেছে? আচ্ছা, এখানে আরেকটা কথা বলেছে, আসি এই এটাকে খায় কারা? ঘাসে খায় কারা? অবভিয়াসলি ঘাস ফড়িং। এখন আসি, ঘাস ফড়িংকে একে বলা হয় কি? উৎপাদক। একে কি বলা হয়? উৎপাদক। এই ঘাস ফড়িংকে কি বলা হয় জানো? প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদক। স্যার কেন বলা হয়? স্যার খাদক কাকে বলে? আচ্ছা, যে সকল তৃণভোজী প্রাণীরা না, যে সকল উদ্ভিদ বা প্রাণীকে ভক্ষণ করে বেঁচে থাকে তাদেরকে খাদক বলে। এটা লেগে রাখি, খাদ্য কাকে বলে, খাদক কাকে বলে। আসে এই প্রথম স্তরের খাদকেরা, যেমন কি প্রথম স্তরের খাদকেরা, যেমন কি প্রথম স্তরের খাদক কারাও তত্ত্ব ঘাস ফুলের জায়গায় গরুরাও তত্ত্ব, গরুরাই রাখায়। এখন গরু আর ছাগলকে এরা খায়, মানুষ খায়। মানুষের কি দ্বিতীয় স্তরের খাদক। অথবা ঘাস ফুলের ক্ষেত্রে বলি, ঘাস ফুলকে আবার কে খায়? ব্যাং খায়, ঘাস ফুলকে খায়। এরা হচ্ছে কি জানো? দ্বিতীয় স্তরের খাদক। আবার ব্যাংকে কে খায়? ব্যাংকে খায় যে কে? সাপ। এটা হচ্ছে কি জানো? তৃতীয় স্তরের। এই এতরকম যে সীমাবদ্ধ আছে স্তরের খাদক। এরপর সাপকে যে খায় সে হচ্ছে সবার বস, ঈগল। এখন ওকে তো কোনো খাদক বলা যাবে না, ওকে কি বলবো? সর্বভুক্ত। স্যার কেন স্যার ওকে সর্বভুক্ত বললে? এই জায়গায় বলে দেন। আচ্ছা, সর্বভুক্ত মানে যা সবাই খেতে পারে। দেখো, ঈগল চাইলে ঘাস ফুল খাইতে পারতো, সাপ চাইলে ঘাস ফুটতে না, সরি সাপ চাইলে ঘাস ফুল খাবে, ঘাস ফড়িং খাইতে পারে। আচ্ছা, আসি এ দেখো, সাপকে বিগল খেতে পারবে? ও সর্বভুক্ত তো পারবে না। ঈগল চাইলে সাপকেও খেতে পারবে, ঈগল চাইলে ব্যাংকেও খেতে পারবে, ঈগল চাইলে এই ঘাসকেও খেতে পারে। এখন সবাই খেতে পারতেছে, তাহলে ও কি সর্বভুক্ত। বুঝে গেছে? আসি আবার এই ঈগল যখন গলে মানে মারা যায়, এর কিছু কি বলে ছায়া আছে না, ছায়াটাকে বলা হয় কি জানো? বিয়োজক। ব্যাকটেরিয়া লেগে যায় না, ব্যাকটেরিয়া, বিয়োজক। দেখো না, সেজন্য মানুষ মৃতদেহগুলোকে এই এর মধ্যে রাখা হয় যেন ব্যাকটেরিয়া টাচ না করতে পারে। বুঝে গেছে? সেটাকে বিয়োজক। বুঝে গেছে? একই কথা। এই কথা আসে, এবার আমরা এখানে পুকুর বাস্তুতে আসি। পুকুর বাস্তুতে হচ্ছে কি উৎপাদকে আসছি। এখানে পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক হচ্ছে কারা? ক্ষুদ্র ক্ষুদ্র, এখানে পরে দেখবে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস ওঠে। উদ্ভিদ ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ, সেগুলো খালি চোখে দেখা যায় না, সেগুলো এগুলো কিছু বুঝছো? সেগুলোকে সেগুলোকে বলা বিজ্ঞানের ভাষায় বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। এগুলো তোমাদের এমসিকিউতে অতীব গুরুত্বপূর্ণ। ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন। বুঝা গেছে? ফাইটোপ্লাঙ্কটন। এখন এরপর আরেকটা আছে জুপ্লাঙ্কটন আছে, ওটা কি দেখি? ভাসমান বড় উদ্ভিদকে বলা হয় আচ্ছা, এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র। ও, এটা হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র, দেখুন দেখাই যায় না, দেখা হচ্ছে কি টেলিস্কোপে আনুবীক্ষণিক যন্ত্র, ওটা দিয়ে দেখতে হয়। কিন্তু এটাকে ফাইটোপ্লাঙ্কটন বলে, যেগুলো দেখা যায় না। আর যেগুলোকে দেখা যায়, যেমন কি কচুরি পানা, কতগুলো ওঠে না, কচুরি পানা, শাপলা, এগুলোকে বলা হয় কি জানো? জুপ্লাঙ্কটন। এটা তোমাদের এমসিকিউ অতি গুরুত্বপূর্ণ। জুপ্লাঙ্কটন। বোঝা গেছে? গেল। এরপর আসি, এই ফাইটোপ্লাঙ্কটন আর জুপ্লাঙ্কটন হচ্ছে কি? উৎপাদক। বুঝা গেছে?
এবার আসি উৎপাদকে কারা খায়, প্রথম স্তরে খাদ্য। প্রথম স্তরে খাদ্য কারা জানে এখানে? ছোট মাছ। ছোট মাছটা হচ্ছে এগুলো প্রথম স্তরে খাদ্য, ছোট মাছ। বুঝা গেছে? আবার ছোট মাছকে কারা খায়? এটা হচ্ছে কি জানো? তাহলে প্রথম স্তরে খাদ্য। ছোট মাছ খায় একটু বড় মাছ, এটা কি হবে তাহলে? দ্বিতীয় স্তরে খাদ্য। আবার বড় মাছকে কারা খায়? সাপ। সে সাপ কি? তৃতীয় স্তরে খাদ্য। আবার তৃতীয় স্তরে খাদ্য কে খায়? এখানে তো সাপকে এখন তো এটা পানির ভিতরে হচ্ছে, এখান থেকে কথা পারতেছে না। এখানে কি জানো? বক খায়। বক খায় সে ও সর্বভুক্ত। এই হচ্ছে কি সর্বভুক্ত। সব কথায় কিন্তু বক হইতে পারে, কোথায় ঈগল হইতে পারে, এগুলো হইতে পারে। এখন বক যখন মারা যায়, ওর বিয়োজক আছে না, ছাই আছে না, ওটা ব্যাকটেরিয়া না, এগুলোকে বলে বিয়োজক। এইটা ভাবে লেখাই আসবে, বুঝা গেছে? অধিকাংশ জিনিসে। আচ্ছা, খাদ্য শৃঙ্খল কথা বল। খাদ্য শৃঙ্খল কাকে বলে? একটা ভালো একটা লাইন লিখছে, আমি একটু কই। খাদ্য শৃঙ্খল উদ্ভিদ উৎস থেকে শুরু করে প্রাণী উৎস পর্যন্ত একে অন্যকে খাওয়ার মাধ্যমে যে শৃঙ্খলটা গড়ে ওঠে তাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। একে অন্যকে খাওয়ার মাধ্যমে যে শৃঙ্খলটা গড়ে ওঠে তাকে বলে খাদ্য শৃঙ্খল। এবং একের অধিক খাদ্য শৃঙ্খল মিললে খাদ্য জাল তৈরি করে। এই একই কথা, মানে একই কথা। আসি লাস্ট পর্যায়ে, শক্তির প্রবাহ কি? একমুখী। এটা এমসিকিউতে মাস্ট আসবে। তাই দেখা মনে হয় মাংস ছিল। তোমরা বলে পার্ট 10 পরিবেশ ভূমিকা। আচ্ছা আচ্ছা, আমি একটা হরিণ একটা গল্প বলছি, সেটা পার্ট 10 এর মিল আছে। দেখো, ওকে খাইলেও হরিণ খেলে বাঘ, বাঘ খেলে হরিণ, এইভাবে একটা পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে। দেখো, যদি হরিণের সঙ্গে বেড়ে যায়, বাঘের সঙ্গে না বাড়ে, তাহলে হরিণের সঙ্গে বাড়তে বাড়তে পুরো বিন্যাস শেষ হবে না? মানে হরিণের সঙ্গে বাড়তে বাড়তে পুরো পৃথিবীতে চলে আসবে না? আসবে না? যদি বাঘের সংখ্যা বাড়ে, তাহলে হরিণ সংখ্যা যদি কমে যায়, তাহলে বাঘ হরিণকে না খেয়ে মানুষকে খাওয়া শুরু করবে, তাহলে মানুষের সংখ্যা কমে যাবে। তো এরা মারা যাওয়া, এর বাড়া, হরিণ বাড়া, বাঘের বাড়া, হরিণের বাড়া, বাঘের বাড়া, হরিণের কমা, বাঘের কমা, এবার একটা পারস্পরিক ক্রিয়া পরিবেশ। এই দেখো, যেমন আমি বলি, আচ্ছা আমি একটা প্র্যাকটিক্যাল বলি, এইটা সানবক্স, এইটা এটা মনে করো আমি, এটা হচ্ছে কি, এইটা বলে প্র্যাকটিক্যাল এই সাইড তো রাখছি আমি। যদি আমি এই সাইড দিয়ে একটু করে বেশি হিলা দিই, এই সাইডে কমে যাবে না? এটা মনে করো হরিণ, এটা হচ্ছে বাঘ। এখন হরিণের দিকে বেড়ে গেলে, বাঘের সংখ্যা কমে গেলে, আবার বাঘ খেতে খেতে এটা এটা হরিণের সংখ্যা কমে যাবে, তাই না? তাই না? তাই কি না? আবার বাঘের সংখ্যা যখন হরিণকে না খাওয়াবে, তখন হরিণের সংখ্যা বেড়ে যাবে, বাঘের সংখ্যা কমে যাবে। মানে যদি এই দেখো, এটা সমান থাকে না, তাহলে সন্তুষ্ট না। এইটাই বুঝেছে পার্ট 10। আচ্ছা, প্র্যাকটিক্যাল বুঝায় এটা শেষ করে নিলাম আজকে ক্লাস এতটুকু। এরপর আসে পার্ট চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় বায়োলজি, সেটা আমি একটু কম পড়াই। তোমরা বললে পড়াই বলতে, আমি আসলে বায়োলজি পারি না, আমি সত্যি নিজেও শিক্ষা করতে বায়োলজি আমি পারি না। আর বায়োলজি আমাকে ফালতু লাগে, পুরো মুখস্থ। আসি চ্যাপ্টার 4 যেটা বলছে, যৌন আর অযৌন বলছে। যৌন আর অযৌন। যৌন উপাদান প্রজনন কাকে বলে? যে জটিল প্রক্রিয়া উদ্ভিদ তার বংশধর বা বংশ সৃষ্টি করে থাকে, তাকে প্রজনন বলে। অযৌন জন্য হচ্ছে কলম সৃষ্টি, তারপর হচ্ছে শাখা কলম, তারপর হচ্ছে তোমার রূপান্তরিত কাণ্ড, তারপর হচ্ছে তোমার রাইজম, এগুলো কন্দ, এগুলো সবগুলো মুখস্থ করে আমি বলতেছি না, পুরো মুখস্থ আমি কিছু জানি। আচ্ছা, ফুল আসে, ফুলের একটা ব্যাপার আছে, ফুল বেশি আসে, এগুলো কম আসে, ফুল বেশি আসে। কত আসে মিনিমাম আসবে, শাখা কলম কাকে বলে, কন্দ কি, এগুলো আসবে। খত আসে, খতে আচ্ছা একটা আদর্শ ফুল কাকে বলে? আমি তো ফুল আঁকতে পারি না ভাই, আমার তো এগুলো ফালতু লাগে। বিচ্ছিরি হলে আমার কোনো দোষ নেই, আমি আঁকতে পারি না, আমি কোনো বায়োলজিস্ট না। আমি অবভিয়াসলি ক্লাস 9 আমি বায়োলজি পড়াবো না, কোনো ক্লাস 9 আমি ডিসিশন নিয়েছি আমি কোন সাবজেক্ট নিয়ে পড়বো, পড়াতে পারি। যেমন আমি ক্লাস 9 বাংলা সেকেন্ড ছেড়ে দিব, তার বদলে হায়ার ম্যাথ ধরবো, জেনারেল ম্যাথ ধরবো,
সায়েন্স ধরবো, তারপর কেমিস্ট্রি ধরবো, ফিজিক্স ধরবো, পাঁচটা নিয়ে করবো, এগুলো নিয়ে পাশাপাশি। এই দেখো এদের মধ্যে একটা ডান্ডা থাকে, ডান্ডা 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 এখানের মধ্যে একটা জিনিস থাকে, সেটা আমি আঁকতে পারছি না। এই জায়গাতে পরাগধানীতে কুটে আসে এগুলো। আমি কিন্তু সত্যি এটা তো আমি বিশ্বাস করবো না, আমি কিন্তু পরীক্ষায় এই অধ্যায় দিব না, বাইরে সবগুলো কেমিস্ট্রিতে মারি, কেমিস্ট্রি আমার প্রিয় লাগে। আর সেখানে একটা আসে, এখানে ডবল ডাক্তার থাকে, আমি জানি না, আমি দেখিনি এখনো বইগুলো, আমি চ্যাপ্টার ধরেও নেই। আসে একটা যদি কখনো কোশ্চেন করে আদর্শ ফুল কাকে বলে, আদর্শ ফুল কাকে বলে আমাকে, যেসব ফুলে কি বলে বৃন্দরা না, আচ্ছা বৃত্তি, তারপর হচ্ছে তোমার গর্ভশয়, তারপর পুংস্তবক, স্ত্রীস্তবক আর পাপড়ি দিয়ে থাকে, মানে 5টা গুণ থাকে, তাকে আদর্শ ফুল বলে। এর মধ্যে একটা গুণ না থাকে, একে অসম্পূর্ণ ফুল বলে। একে কখনো সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল, আবার কখনো অসম্পূর্ণ ফুল না থাকলে এরকম বলে। বুঝা গেছে? বৃত্তি, বৃত্তি বৃত্তি হচ্ছে কি ফুলের সবচেয়ে নিচে অংশ। বৃত্তি বৃত্তিগুলো হয় যে এরকম সামথিং ভুলে গেছি। বৃত্তি হয় যে আমার কাছে বৃত্তি, এগুলো হচ্ছে কি বৃত্তি, এগুলো কি বৃত্তি চ্যাপ্টার, বৃত্তি চ্যাপ্টার হচ্ছে বৃত্তি। তারপর এগুলো বৃত্তি, তারপর ফুলের কিছু অংশ উঠে আসে, এগুলো হচ্ছে কি পাপড়ি। ফুলের এটা কি অংশ না, 2 নাম্বার অংশ হচ্ছে পাপড়ি। পাপড়ি পাপড়ি তো চিনো, এইরকম ভাবে যেগুলো থাকে ফুল পাপড়ি। বুঝা গেছে? তারপর আরেকটা আছে পুংস্তবক। পুংস্তবক হচ্ছে সেটাকে বলা হয়, সেটা হচ্ছে পুংস্তবক স্ত্রীস্তবক থাকে, এটা হচ্ছে গ্যামেট তৈরি করে। এগুলো হচ্ছে পরের কথা, নিষিক্ত করার কথা আসি। পুংস্তবক পুংস্তবক এগুলো হচ্ছে এমসিকিউ, যেটা ভালো পুংস্তবক, স্ত্রীস্তবক, আর এটা হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের মধ্যে হচ্ছে তোমার পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট মিলিত হয়ে গ্যামেট তৈরি করে। বুঝা গেছে? এটা হচ্ছে ফুলের কথা আসলে। এরপর আসি পরাগায়ন। আসে পরাগায়নটা কি, বই পুরো মুখস্থ গেছে, কোথায় কি আছে আমি ভুলে যাচ্ছি। আচ্ছা, পরাগায়নটাকে একটু আজকে চলমান কয় মিনিট গিয়েছে? ও বাবা রে বাবা, এত বেশি টাইম তো দ্রুত গতি তাকাচ্ছি রে। আসি এরপরে কথাটা হচ্ছে কি, হ্যাঁ এরপরে কথাটা হচ্ছে পরাগায়ন। পরাগায়ন হয়ে থাকে 2 প্রকার। পরাগায়ন করলে একটা বাহক একটা ফুলের থেকে তার কিছু অংশ নিয়ে যায়, গর্ভাশয়ের মধ্যে তার স্থানান্তর করার মাধ্যমে কোনো একটা বাহক যদি অন্য ফুলতে কিছু কিছু গর্ভাশয়তে কিছু কিছু পরাগরেণু নিয়ে যায়, অন্য পরাগধানীতে স্থানান্তরিত করে। যেমন কি আমি একটা বলতে পারি, এটা একটা গাছ, ব্রেকআপ গাছ। বুঝা গেছে? আজকে একটু মনে করে আসি বায়োলজিতে। একটা গাছ, this is of কি ট্রি, this is of the ট্রি, ওকে ট্রি। ওকে, এরপর আসি, এরপর বিভিন্ন অংশ দিয়ে গাছের বিভিন্ন অংশ আছে। এর মধ্যে মনে করে একটা ফুল আছে, আসলে গাছে কোনো ফুল ওঠে না, সবগুলো ফুল গাছে ওঠে। এখানেও মনে করে এরকম সেম কিছু অংশ দিই, এখানেও সেম। এই ফুলের এখান থেকে একটা মনে করো মৌমাছি হচ্ছে যে বাহক, এই মৌমাছি সেটা নিয়ে এই গাছে স্থানান্তরিত করছে, এটাকে বলা হয় পরাগায়ন। এটাকে কি বলা হয় জানো? পরাগায়ন। তাহলে কোনো একটা বাহক ওই ফুলের গর্ভাশয় থেকে কিছু পরাগরেণু নিয়ে অন্য ফুলের গর্ভাশয়ে বা পরাগধানীতে স্থানান্তরিত করার মাধ্যমে যেটা গড়ে ওঠে তাকে বলা হয় পরাগায়ন। পরাগায়ন হয় তাকে সব 2 প্রকার, স্বপরাগায়ন আর ও পরপরাগায়ন। পরপরাগায়নকে এখন বুঝিয়ে দিব আমি ইজিলি। এটা একটা আলোচ্য। স্বপরাগায়ন মনে করে এই গাছটার মধ্যে এই কাটিয়ে দিলাম এখন,
এই গাছটার মৌমাছি এই গাছের আরেকটা ফুলের মধ্যে নিয়ে গেলে, একই ফুলের মধ্যে নিয়ে গেলে, মনে করো কিছু একটা ফুলের মধ্যে নিয়ে গেছে, একই ফুলের মধ্যে স্থানান্তর করলে, একই গাছে একই ফুলের মধ্যে স্থানান্তর করলে তাকে বলা হয় স্বপরাগায়ন। আর যদি এই গাছেরটা এই গাছের মধ্যে যায় তাহলে সেটা কি হবে না, পর। এটাকে বলা হয় স, এটাকে বলা হয় পর। পর মানে কি ছেড়ে দেওয়া, স্বর মানে কি নিজের। বুঝে গেছে? বুঝে গেছে? ওকে, এরপর আছে নিষিক্তকরণ, সামথিং জানি না। আচ্ছা, বায়ু পরাগে পানি পরাগগুলো শিখে ফেলিও। বায়ু পরাগে কি, পানি পরাগে কি, চ্যাপ্টারটা আমার পঞ্চমদের পুরো মুখস্থ, পঞ্চমদের ভাগবো, পঞ্চমদের ফাইল। এবার মস্তিষ্ক ব্যাপার তো একটু ক্রিটিক্যাল ব্যাপার, ক্রিটিক্যাল ব্যাপার শিখতে আমার একটু মজা লাগে। কালকে একটু ভালো পরীক্ষা দিও। আচ্ছা, আসি পতঙ্গ পরাগে। ফুল রঙিন মধুযুক্ত মধু গ্রন্থিযুক্ত পরাগায়নগুলো তোমরা মুখস্থ পুরো আছে। নিষিক্তকরণ কি? নিষিক্তকরণ হচ্ছে কি আমি বলি, এটা আমি একটু আগে আসি। এটা হচ্ছে কি, নলমনে নল ভাই, ছবিগুলো আঁকা আমার জন্য বাজে বাজে একটা জিনিস। বাবা তাতে করে আমি পাই না, আঁকতে ইচ্ছে হয় না, পারিও না। আচ্ছা, আসি এটা হচ্ছে কি জানো, ওখান থেকে এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে পরাগ নালী, এটা হচ্ছে পরাগধানী, এটা গর্ভাশয়। বুঝে গেছে? তারপর হচ্ছে যে সহকারী কোষ, পুংগ্যামেট, এই জায়গায় থেকে মিলিত সেটা হচ্ছে পুংগ্যামেট। তারপর গৌণ নিউক্লিয়াস মানে দুটো মিলিত হওয়ার ডিম্বক, ডিম্বক হচ্ছে গোলটা ডিম্বক। তারপর হচ্ছে যে গৌণ, এগুলো আমি পাই না, ওগুলো আমি বলবো না, আমি নিজে শিখে কোথায় পাই না। পড়া নিষিক্তকরণ তোমার ফল, এগুলো দিয়ে ফল উৎপত্তি হয়, সত্যি কথা ফল উৎপত্তি হয়, এগুলো কোনো মশলা না। আসে ফলের উৎপত্তি। আমরা জানি আম, কাঁঠাল, লিচু এগুলো হচ্ছে ফল। পারবে আচ্ছা, রসালো ফল কি? আচ্ছা, সবার একটা কোশ্চেন, সরল ফল কি, রসালো ফল কি, তারপর যৌগিক ফল না নিরাশ ফল কোনটি? আচ্ছা, সরল ফল হচ্ছে মাত্র একটা মাত্র গর্ভাশয়, যেমন আম। তারপর হচ্ছে যে রসালো ফল আছে, যে ফলে ফলযুক্ত ও রসালো থাকে, কলা, আম এগুলো হচ্ছে কি রসালো। বুঝা গেছে? নিরাশ ফল যেগুলো মনে করো ফল তো পাতলা, শিম বিচি, ওগুলো কথা বলছে। আচ্ছা, গুচ্ছ ফল কি? সরল ফল গুচ্ছ ফল হচ্ছে যে অনেকগুলো গর্ভাশয় থাকে, তাকে গর্ভাশয় ফলে পরিণত হয়। ঠিক বোটার অংশ। আচ্ছা, আসি বীজের গঠন করবো। এই মনে করো এই দুইটা বিচি দুটোকে বলা হয় বীজতক্ক। দুটোকে বলে, দুটোকে ভাগ করলে ভ্রূণমুখের ভ্রূণকাণ্ড, বীজপত্র আছে, তাই না? অঙ্কুরোদ্গম কি? ছোট গাছ থেকে, ছোট চারা থেকে বড় চারা উৎপন্ন হওয়া প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে। একটা হচ্ছে মিডভেজ অঙ্কুরোদ্গম, একটা মৃদুগত শিখে। তো ওই চ্যাপ্টারটা এন্ডিং করতেছি। আমি একদম পারি না, সত্যি কথা পারি না। আসি সমন্বয় নিশ্চয়, এই চ্যাপ্টারটা আমার পুরো মুখস্থ, এটা আমি বলবো না পারি, এই অধ্যায় আমার পারা হচ্ছে। তো আমি